রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাহলে শেষ, মানে 50 দিনের মধ্যে শেষ হয়ে যাবে? কেন হবে না? ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন মাত্র 50 দিন ডেডলাইন, পুতিনকে তার মধ্যে যুদ্ধ থামাতেই হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেওয়ার, ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প কি নিজেকে বরদাও ভাবেন? ভাবাটাই স্বাভাবিক, তার কারণ অর্থনীতির দিক থেকে দেখতে গেলে এখনও তো বরদা ডলার। তো বরদা তো হুমকি দেন না, বরদা হুঁশিয়ারি দেন। বরদা কি করেন না, বরদা চেতাবনী দেন, সাবধান করেন। হুমকি দিচ্ছেন কেন? তাহলে কি ডোনাল্ড চাপে? তাহলে কি ধরে নিতে হবে ডলার চাপে? ডলার চাপে, অন্তত অর্থনৈতিক ইকুয়েশন সে কথাই বলছে। আর সেই জন্যই এবার তর্জন গর্জন হুমকির পথে নেমে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে বলে এসেছেন সমঝোতা করেছেন তিনি সবার সঙ্গে, সমঝোতা করে সব যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তিনি যদি সমঝোতা না করতেন তাহলে ভারত পাকিস্তান হয়তো যুদ্ধ করত, আরও মারাত্মক যুদ্ধ হতো। তিনি যদি সমঝোতা না করতেন তাহলে ইসরায়েল ইরান যুদ্ধ হতো, সেই যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। তিনি দাবি করে এসেছেন তিনি সমঝোতা করছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হবে না। সে কি সেই সমঝোতার পথে না হেঁটে এখন ট্রাম্প 50 দিনের ডেডলাইন দিচ্ছেন? না হলে বলছেন ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর অবস্থা হবে রাশিয়ার। কি ভয়ঙ্কর অবস্থা? না 100% শুল্ক চাপানো হবে রাশিয়ার উপরে। শুধু রাশিয়া নয়, রাশিয়ার বন্ধু যারা, তারাও কেউ ছাড় পাবে না। সেই বন্ধুদের মধ্যে চীন রয়েছে, সেই বন্ধুদের মধ্যে ভারত রয়েছে, তাদের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো হবে। হুমকি দিচ্ছেন। দাঁড়ান, এখানেই ডোনাল্ড ট্রাম্পের হুমকি শেষ নেই। পাশাপাশি জেলেন্সকিকে আবার ফোন করে বলছেন যদি অস্ত্র দেওয়া হয় তাহলে কি মস্কোয় ঢুকে হামলা চালিয়ে আসতে পারবে? জেলেন্সকি বলছে হ্যাঁ পারবো। আবার সেটা ফলাও করে আমেরিকান সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, ছড়িয়ে দিচ্ছে কি না জেলেন্সকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকিকে বলেছেন অস্ত্র দিলে কি মস্কোয় হামলা চালাতে পারবে? জেলেন্সকি বলেছেন হ্যাঁ পারবো। এসবের মানে কি? এই হুমকি দিচ্ছেন কেন? এবং শুধুমাত্র যে রাশিয়াকে হুমকি দিচ্ছেন তা নয়, নেটোকে দিয়ে হুমকি দেওয়াচ্ছেন রাশিয়ার সহযোগী দেশগুলোকেও। তার মধ্যে কারা রয়েছে? তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে চীন, তার মধ্যে রয়েছে ব্রাজিল। ভালো করে ভেবে দেখতে হবে কেন সুনির্দিষ্ট এই 3টি দেশকে হুমকি দেওয়া হচ্ছে যে রাশিয়াকে 50 দিনের মধ্যে যুদ্ধ থামাতে বলুন, তা না হলে আপনাদেরও বিপদ, তা না হলে আপনাদের উপরেও অতিরিক্ত শুল্ক চাপানো হবে। 100% বেশি শুল্ক তো চাপানো হবেই রাশিয়ার উপরে, আপনারাও ছাড় পাবেন না। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। কিছু বুঝতে পারলেন? ভালো করে বুঝিয়ে দিই তাহলে। ব্রিক্স, এই ব্রিক্স 5টা দেশের নামের অদ্যাক্ষর দিয়ে শুরু। 5টা দেশ, ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, চায়নার সি, সাউথ আফ্রিকার এস, ব্রিক্স। তো এই 5টা দেশ ঠিক করলো যে তারা তাদের মতো একটা অর্থনৈতিক সমঝোতা বোঝাপড়া করবে বলে তারা একটা প্যাক্ট করবে। তো এই ব্রিক্সের প্যাক্ট 2009 সাল থেকে আস্তে আস্তে তাদের এই বাণিজ্য বন্ধন এতটাই মজবুত হলো যে সেখানে আরও 5টা দেশ ঢুকে পড়লো। তাহলে ব্রিক্সের সদস্য সংখ্যা কত হলো? 10। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা তো ছিলই, তার সঙ্গে এলো মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী। গত বছর কাজান শহরে যখন এই ব্রিক্সের সম্মেলন হয়, তখন এই ব্রিক্সের সম্মেলনে প্রথম ভ্লাদিমির পুতিন তিনি একটা প্রস্তাব দেন যে এই যে 10টা দেশ, এই 10টা দেশকে যদি আমরা দেখি সেভাবে, তাহলে বিশ্বের 46% মানুষ এই 10টা দেশেই বাস করে। এবং জিডিপির দিক থেকে যদি দেখা যায় তাহলে জিডিপির দিক থেকে এই দেশগুলো যে পরিমাণ জিডিপি, তা বিশ্বের একটা বড় জায়গা তৈরি করে ফেলছে। অর্থাৎ বিশ্বের মোট উৎপাদনের একটা বড় জিডিপি এই 10টা দেশ থেকে আসে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য কি না, দুনিয়ার 40% খনিজ তেলের উৎপাদন এই সংগঠন অর্থাৎ ব্রিক্সের ভিতরের দেশগুলোর মধ্যে হয়। তাহলে যদি এতই শক্তি ধরে থাকে এই 10টা দেশ, তাহলে এই 10টা দেশ নিজেদের মতো করে কেন একটা কয়েন বা কারেন্সি তৈরি করবে না? ঠিক যেমন ছিল ইউরো, তেমন যদি
ব্রিক্সের কোনো মুদ্রা হয়, ব্রিক্স মুদ্রা যদি হয় তাহলে আমেরিকার চাপে, ডলার চাপে, হয়তো বহুদিন পর বা শতাব্দী পর ডলার এবার কিছুটা হলেও সিঁদুরে মেঘ দেখছে। ডলার যদি চাপে পড়ে, যদি ডলারের থেকে বেশি সারা বিশ্বে আলোচনা হয়, চর্চা হয়, লেনদেন হয় ব্রিক্সের মুদ্রা নিয়ে, তাহলে ডলারের সঙ্গে সঙ্গে আমেরিকার দাদাগিরিও খতম, ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি খতম। বর্দা হয়ে আর থাকতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। যখন তখন এর সঙ্গে সমঝোতায় যাচ্ছেন, ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছেন, সেই দেশকে বলছেন 50 দিন সময় দিলাম, তার মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে, অমুককে বলছেন যে 100% শুল্ক চাপিয়ে দেব, এসব কিছুই করতে পারবেন না, কারণ ডলার খতম মানে ডোনাল্ড ট্রাম্প খতম। আচ্ছা, এই ডলারের শুরুটা কিভাবে হয়েছিল? প্রথমে কিন্তু ডলার এত শক্তিশালী ছিল না, ছিল বরং ব্রিটেনের পাউন্ড। দুটো বিশ্বযুদ্ধ ডলারকে একটা মজবুত জায়গায় নিয়ে আসে। এক এক করে আসা যাক। প্রথমত যদি আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধ, সে সময় পর্যন্ত পাউন্ডের প্রভাব সবচেয়ে বেশি। যাবতীয় আন্তর্জাতিক বাণিজ্য সে সময় পাউন্ডে হতো। 30-এর দশক, এই 30-এর দশক থেকে ব্রিটেনের অর্থনীতির হাল খারাপ হতে শুরু করে এবং সেই সময় থেকে পাউন্ডের সঙ্গে যে সোনার দামের একটা মিল রাখা, যোগসাজশ রাখার বিষয়, সেখান থেকে আস্তে আস্তে সরে আসে সরকার এবং সেখান থেকেই পাউন্ডের খারাপ অবস্থা হওয়া শুরু হয়। দুনিয়া জুড়ে সে সময় ডলারের চাহিদা বাড়তে শুরু করে, সোনার দামের সঙ্গে জুড়ে থাকলো। এতদিন পাউন্ড ছিল সোনার দামের সঙ্গে জুড়ে, কিন্তু এবার যেহেতু ডলার সোনার দামের সঙ্গে জুড়ে থাকলো, অর্থাৎ সোনার দামের ওঠা না পড়া সব কিছু নির্ভর করবে ডলারের উত্থান পতনের উপর, সেক্ষেত্রে ডলার অনেক বেশি ভরসাযোগ্য হয়ে উঠলো ইউরোপিয়ান দেশগুলোর কাছেও। 44টা ইউরোপীয় দেশ একমত হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা ডলারকে সর্বা ঘোষণা করব, অর্থাৎ সারা পৃথিবীতে যেখানে যা লেনদেন, যা কিছু ট্রানজ্যাকশান, যা কিছু ওকে এত টাকা দান করছে, ওকে এত টাকা লোন দিচ্ছে, এই সব কিছু ডলারের নিরিখে হবে। তো এই ডলারের নিরিখে যখন হওয়া শুরু হলো, তখন থেকে ডলারের দাদাগিরি শুরু হলো। আমেরিকার মসনদে যিনি বসছেন তার দাদাগিরি শুরু হলো। এবার এই দাদাগিরি এমন পর্যায়ে চলে গেল যেন বাই ভার্চু তারাই দেশের পৃথিবীর বর্দা। সেই জায়গা থেকে নামার যখন সময় হয়েছে বা আসন টলমলে যখন হয়েছে, তখন এবার থ্রেটনিং, সরাসরি হুমকি দেওয়া শুরু হচ্ছে। এবার এই যে ডলারের উত্থান শুরু হয়েছিল 30-এর দশকের থেকে, সেই উত্থান মাঝখানে কি ঝড়ঝাপটা পোহায়নি? হ্যাঁ, পুহিয়েছে। যখন দীর্ঘদিন ধরে ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই সময় আমেরিকার অর্থনীতি কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল, সেই সময় ডলার কিছুটা চাপে পড়েছিল, কিন্তু ডলারের বিকল্প হিসেবে তখন কিছু ভাবা যায়নি, আর সেই জন্য ডলার সেই ধাক্কা সামলে উঠেছিল। আরও একটা কথা এখানে বলার রয়েছে, তা হলো এই যে ডলারের যে পুরো ওঠানামা পুরোটাই সোনার সঙ্গে নির্ভর করে, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশনটি করে ফেলেছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কীরকম না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিকে, ধরা যাক ব্রিটেন, ফ্রান্স, এরকম 44টি দেশকে তারা অস্ত্র দিয়েছিল। এই অস্ত্র দিয়েছিল কিসের বিনিময়? এই অস্ত্র দেওয়া হয়েছিল সোনার বিনিময়ে। তো শেষমেশ যুদ্ধ যখন থামলো, তখন দেখা গেল পৃথিবীর প্রায় 74% সোনা আমেরিকার হাতে। খুব স্বাভাবিকভাবেই ডলার তখন একেবারে আকাশে, আর সেখান থেকেই শুরু হলো আমেরিকার আধিপত্য। অর্থনীতিতে যে যতটা উপরে, তার আধিপত্য তো থাকবে। তো ঠিক সেই জন্যই চীন চেয়েছে চীনের যে মুদ্রা, সেই মুদ্রাটাকে বাজারে আরও বেশি করে নামাতে। রাশিয়াও চাইছে তাই। একটা সময় রাশিয়া রুবেলের মাধ্যমে তারা যাবতীয় ট্রানজ্যাকশন করত, কিন্তু ডলারের আধিপত্যর কাছে কেউ টেকেনি। যখন ব্রিক্স মুদ্রা তৈরি করবে বলে ঠিক করেছে, এই রকম একটা জায়গায় ডলারের আসন টলমল হতে বাধ্য। তার কারণ, যে পেট্রো ডলার কনসেপ্ট নিয়ে এসেছিল আমেরিকা, সে পেট্রো ডলার কনসেপ্টের একদম শেষের দিকে। তার কারণ, নতুন করে আর চুক্তি হয়নি। এপেকো যে খুব একটা ভালো জায়গায় রয়েছে তা নয়। তাহলে
ডলারকে বাঁচানোর কোনো রাস্তা এই মুহূর্তে, সেফ প্যাসেজ এই মুহূর্তে আমেরিকার কাছে নেই। আর সেজন্যই ডোনাল্ড ট্রাম্প এত মরিয়া হয়ে হুমকি দিচ্ছেন। আচ্ছা, এই যে এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি সত্যি ব্রিক্স মুদ্রা চালু হয় তাহলে ভারতের কি সমস্যা হতে পারে? ভারত তো ব্রিক্সের একটা দেশ। সেক্ষেত্রে ব্রিক্সের এই 10টি দেশ তারা তো সবচেয়ে বেশি সুবিধা পাবে যদি ব্রিক্স মুদ্রা চালু হয়, এবং আমেরিকার অর্থনীতি আস্তে আস্তে নামতে শুরু করবে, আমেরিকার দাদাগিরি কমতে শুরু করবে। ভারত খুব একটা সুবিধাজনক জায়গায় থাকবে না। এর মধ্যে 3টে কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ অবশ্যই চীন বা চায়না। কারণ অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ব্রিক্সের, একদম ফাউন্ডেশন মেম্বার বলা যেতে পারে চীন। চীনের সঙ্গে আমাদের দেশের সীমান্ত নিয়ে সমস্যা এক এক সময় এমন মারাত্মক জায়গায় গেছে, সেটা গলওয়ানের সমস্যা হতে পারে বা ডোকলামের সমস্যা হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যুদ্ধ লাগবো করেও লাগেনি। দেখা গেছে চীন শুধুমাত্র যে সরাসরি সংঘাতের পথে যাচ্ছে তা নয়, ঘুরিয়ে পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র পাকিস্তান টেস্ট করছে আমাদের দেশের উপরে। সেখানেও ভারত আর চীনের মধ্যে দূরত্ব বেড়েছে। এবার যদি ব্রিক্স মুদ্রা চালু হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বেজিং আর নয়াদিল্লি এই দুই দেশের কাছে সম মুদ্রা রয়েছে, অর্থাৎ একই মুদ্রা রয়েছে। এক্ষেত্রে ভারতের অর্থনীতি চাপে পড়ে যাবে। এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে ভারতের। নাম্বার 2, ভারতের যে পরিমাণ মুদ্রা ভাণ্ডার রয়েছে, বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রয়েছে, তার বেশিরভাগটাই ডলারে। ডলারের যদি পতন হয়, যদি ব্রিক্স ডলারকে ছাপিয়ে বা ডলারকে একেবারে নস্যাৎ করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্রিক্সের সহযোগী দেশ হয়েও ভারতের অর্থনীতি চাপে পড়বে। 3 নম্বর আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হলো রাশিয়া আর চীনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য ঘাটতি অনেকটাই বেশি। আখেরে ব্রিক্স মুদ্রা চালু হলে রাশিয়ার লাভ হবে সবচেয়ে বেশি, সেই জন্য পুতিন প্রস্তাব দিয়েছে। চীনের লাভ হবে সবচেয়ে বেশি, আর যদি ক্ষতি হয়ে থাকে কারো তাহলে তা হবে ভারতের। সেজন্য ভারত ব্রিক্স সহযোগী হয়েও কখনোই চাইবে না যে ব্রিক্স মুদ্রা মাথাচাড়া দিয়ে উঠুক এবং ডলার নামুক। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে ভারত একা চাইলে তো হবে না, আরও 9টা দেশ রয়েছে। যদি সর্বসম্মতিক্রমে ব্রিক্স মুদ্রার দিকে আরও কয়েক ধাপ এগোনো যায় তাহলে আমেরিকা আরও চাপে পড়বে, কারণ ডলার চাপে পড়বে। আর সেজন্যই বোধহয় ডোনাল্ড ট্রাম্প একা শুধু নন, ন্যাটোকে দিয়েও হুমকি দিয়ে রেখেছেন রাশিয়াকে যারা সাহায্য করবে, রাশিয়ার সহযোগী যারা রয়েছে, রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্যিক লেনদেন রাখবে, এবং তারা যদি রাশিয়াকে 50 দিনের মধ্যে যুদ্ধ থামাতে বাধ্য না করতে পারে তাহলে তাদের উপরেও অতিরিক্ত শুল্ক চাপানো হবে এবং রাশিয়ার উপর 100% শুল্ক চাপানো হবে। পাশাপাশি ন্যাটো এবং আমেরিকা ইউক্রেনকে সরাসরি সহযোগিতা করবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে। দাদাগিরি, হুমকি একটাই কারণে, কারণ ডলার শেষ মানে আমেরিকার দাদাগিরি শেষ, মানে ডোনাল্ড ট্রাম্পের বর্দা হওয়ার দিন শেষ।